মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না। খুব খারাপ লাগছে। অভিমানে বুকটা ভারী হয়ে আছে। কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতে পারছি না। কারণ এখন কাঁদলেই চোখের কাজল লেপটে যাবে। তারপর আবার যে আমাকে ভূতনি উপাধি দিবে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎই পেছন থেকে কেউ জাপটে ধরল। মুহূর্তের মধ্যেই জমে বরফ হয়ে গেলাম আমি। তার মুখ না দেখে শুধু তার স্পর্শে বুঝতে পারলাম সে কে। এটা তো আমার চিরচেনা স্পর্শ। এর আগেও বহুবার এই স্পর্শ অনুভব করেছি আমি। আমি নড়তে পারছি না। আজ যে কত বছর পর আবার তার স্পর্শ পেলাম। তার গায়ের গন্ধ পেলাম। সেই প্রথম দিন যে পারফিউমের গন্ধ পেয়েছিলাম, আজও সেই পারফিউমের গন্ধ পাচ্ছি। তার দিকে ফিরে তাকানোর শক্তিটুকুও নেই শরীরে। সে কানের কাছে এসে ফিসফিস করে বলল, সরি পিসি বউ, যে আমি আটকে গিয়েছিলাম তার জন্য দেরি হলো। আমার কোনো সারা শব্দ নেই, কিছু বলার মতো ভাষা আমার মুখে নেই। কি বলবো তাকে? আমি এখন কিছু বলতে গেলেই তো কেঁদে ফেলবো। আমার দুই বাহু ধরে তার দিকে ফিরালো। আমি এখনো মাথা নিচু করে আছি। আমি পারবো না তার মুখের দিকে তাকাতে। থুতনি ধরে মুখটা উঁচু করলো। তখনই তার চোখের দিকে তাকালাম। সেই টানা টানা চোখ দুটো, দুগাল ভর্তি দাড়ি, মুখে তৃপ্তির হাসি। মানুষটা আগের থেকে এখন আরও বেশি সুন্দর হয়েছে। সে আমার দুই কাঁধেও হাত রেখে বলল, আমার পাগলিটা অভিমান করেছে বুঝি। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। তাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। এটা দুঃখের কান্না না, এটা হচ্ছে সুখের কান্না। প্রিয়জনকে ফিরে পাওয়ার কান্না, 5টি বছর অপেক্ষা করার কান্না, প্রতিটা মুহূর্ত তাকে মিস করার কান্না। সে এক হাতে আমাকে ধরেছে, আরেক হাতে আমার মাথা বুলিয়ে দিচ্ছে। মিনিট 5 পর সে বলে উঠল, আরে বাবা, আমি তো চলে এসেছি। তাহলে এত কাঁদছো কেন বলো তো? কান্না থামাও আর আমার বউটাকে ভালো করে একটু দেখতে দাও। কত বছর হলো দেখি না। কত বড় হয়ে গেছে আমার পিসি বউটা। আমি তাকে ছেড়ে দিয়ে মাথায় নিচু করে কাঁদছি। তখনই সে আমাকে পাজা কোলে নিয়ে রুমে এলো। এসেই আমাকে বিছানায় বসালো। আমি চুপচাপ বসে আছি। সে গিয়ে দরজা বন্ধ করে আমার পাশে এসে বসলো। আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, পাখি, কথা বলবে না আমার সাথে? আমি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না বোঝালাম। তখনই সে উঠে চলে যাবে বলে দাঁড়িয়েছে। আমি খপ করে তার কোমর জড়িয়ে ধরলাম। ধরে বলতে লাগলাম, আবার কোথায় যাচ্ছেন আপনি? এত বছর দূরে থেকেও মন ভরেনি আপনার? আমার মন ঠিকই ভরেছে, কিন্তু তুমি তো আমাকে এখনো ভালোবাসো না, তাই চলে যাচ্ছি। ভালোবাসি আমি। কাকে ভালোবাসো তুমি? আপনাকে। কিন্তু আমি তো একটা দানব, অসভ্য, খারাপ, তবুও ভালোবাসি। না ছাড়ো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ড্রামা করবেন না কিন্তু একদম। ওরে বাবা, এটি কি আমার সেই বউ, যেই বউ আমাকে দেখে ভয়ে চুপসে যেত? হ্যাঁ, আমি সেই বউ। তবে এখন আমি বড় হয়েছি। তাহলে কি করা যাবে? কি আর করা যাবে? আদর সোহাগ, আপনি আর ভালো হলেন না? আমি কি কোনোদিন খারাপ ছিলাম সেটা আগে বলো। না না, আপনি কেন খারাপ হতে যাবেন? সেটাই তো, আমি খুব ভালো একজন মানুষ। হয়েছে হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ তো হব, কিন্তু তুমি আগে ওদিক ঘোরো। কেন ওদিকে ঘুরবো? আরে ঘোরো তো আগে। আর কথা না বাড়িয়ে ওদিকে ঘুরলাম। তখনই সে একটা বেলি ফুলের মালা খোঁপায় গুঁজে দিল। আমি তো পুরাই অবাক। এই লোকটা বুঝতে পারে কিভাবে আমার কখন কি প্রয়োজন। খুব অদ্ভুত একজন মানুষ। মুখটা হাসিতে ভরে উঠল আমার। আমি তার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি সব জানতা বলুন তো? কেন কেন? এই যে আপনি সবসময় বুঝে যান আমার কখন কি প্রয়োজন, আর আপনি সেটা এনে দেন। হ্যাঁ, আমি সব বলতে পারি। আচ্ছা, তাহলে এখন বলুন তো আমি কি চাচ্ছি? এখন তুমি আমাকে চাচ্ছ খুব কাছে। ধ্যাত, সবসময় ইয়ার্কি করে শুধু। তাহলে কি তুমি আমাকে চাও না? এত কিছু জানি না আমি। এত কিছু না তো, শুধু হ্যাঁ বা না বলো। আমি নিচে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এই দাঁড়াও, এখন নিচে যাওয়া যাবে না। কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি এখন নিচে যেও না, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দুজন একসাথে যাব, কেমন? ঠিক আছে, যান। আগে ওটার উত্তর দাও, তারপর যাব। কোনটার উত্তর? তুমি আমাকে চাও খুব কাছে? জানি না। লজ্জা পাচ্ছ কেন বলো? আর এখন তো তুমি ছোট নেই, সব কিছু তো বুঝতে পারো।
পরে বলবো, এখন আপনি যান। পরে না, এখনই বলো, না হলে আমি এখানে বসে থাকবো, এক পাও নড়বো না। চাই। ছোট্ট করে বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালাম আমি। সে পেছন থেকে এসে শক্ত করে চেপে ধরলো আমার কোমর। তৎক্ষণাৎ গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো আমার মাঝে। সে আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে তার মুখ গুজে দিল আমার ঘাড়ে। ঘাড় থেকে মুখ তুলে সে তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আজ আমি বাধা দিচ্ছি না, তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি না। আজ আমি সমান তালে তাল মিলাচ্ছি তার সাথে। কয়েক মিনিট পর দম বন্ধ হয়ে আসছিল যেন, তাই ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম তার থেকে। সে কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে আমি লজ্জায় দুহাতে মুখ চেপে বসে পড়লাম বিছানায়। এইসব কি করেছিলাম আমি? কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলো, হয়েছে তো, আর কত লজ্জা পাবে? এখনই এই অবস্থা, তাহলে রাতে কি করবে? আপনি না আগের থেকে বেশি অসভ্য হয়ে গেছেন। ওমা, তাই নাকি? হ্যাঁ, অবশ্যই তাই। ধরবো আবার? না না, আপনি অনেক ভালো। এবার ঠিক আছে। আজ কি নিচে যাব আমরা? হ্যাঁ হ্যাঁ, চলো। কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? আমি তোমার চোখ ধরে নিয়ে যাব। কেন? আমার চোখ কি খুলে পড়ে যাবে নাকি যে ধরে নিয়ে যেতে হবে? আরে বললাম না, তোমার জন্য সারপ্রাইজ আছে। তুমি এভাবে গেলে তো দেখে ফেলবে। আরে অদ্ভুত, সারপ্রাইজ যদি আমাকে নাই দেখানো হয়, তাহলে সারপ্রাইজ দিতে চাচ্ছেন কেন? ওরে গাধি, নিচে গিয়ে চোখ খুলে দেব, তারপর দেখবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। সে আমার চোখ দুটো দু হাতে চেপে ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমি পা টিপে টিপে হাঁটছি। অবশেষে এসে দাঁড়ালাম সেই সারপ্রাইজের সামনে। মিস্টার দানব আমার চোখটা ছেড়ে দিল। চোখ দুটো মেলেই সামনের দিকে তাকালাম। আমার সামনের সোফায় মানুষগুলো বসে থাকতে দেখে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। এরা কিভাবে এখানে এলো? আমার সামনে বসে আছে আহি, তার কোলে আহিয়ান, পাশে আদিব। ওদের দেখে যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি অবাক হলাম পাশের মানুষগুলোকে দেখে। আমার আপু বসে আছে, কোলে ফুটফুটে একটা মেয়ে, বয়স 3 কি 3.5 বছর হবে। তার পাশে একজন ভদ্রলোক, জানি না সে কে, হয়তো আপুর সে ভালোবাসার মানুষ। আমি কি বলবো, আগে কার কাছে যাব কিছুই বুঝতে পারছি না। এমন সারপ্রাইজের জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আপু আর আহি আমাকে দেখে হাসতে হাসতে উঠে এলো আমার কাছে। এসে দুজন আমাকে জড়িয়ে ধরলো। আনন্দে আমার চোখ দুটো বেয়ে পানি পড়ছে। এর মধ্যে আপু বলে উঠল, কিরে, খুব অবাক হয়েছিস আমাদের দেখে? তোমাকে কত খুঁজেছি, তুমি জানো সেটা? আমি জানি তো আমার বোনটা আমাকে কতটা ভালোবাসে। যেন এমন করাটা কি ঠিক হয়েছে? এছাড়া উপায় ছিল না রে বিপাশা। আর কিছু না বলে সোফায় গিয়ে বসলাম, যেখানে বাচ্চারা আছে সেখানে। আমাকে বসতে দেখে দুইজন দুই দিক থেকে চাপটে ধরলো। আহিয়ান বলছে মাম, আবার পাশের মেয়েটা বলছে খালামুনি। আহিয়ানের মাম বলাতে আমি একটু অবাক হইনি, কারণ রোজ আহি ভিডিও কল দিল, তখন আহিয়ান দেখেছে আমাকে। কিন্তু এই মেয়েটা কীভাবে জানলো আমি তার খালামুনি হই? আমাকে তো আগে কখনো দেখেনি। সব কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে। টুকটাক সবার সাথেই কথা হলো। ওই যে ভদ্রলোক, উনি আপুর স্বামী আশিকুর রহমান। আর মেয়েটা আরোহী, বেশ মিষ্টি দেখতে মেয়েটা। আমাকে দেখার পর থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে, একটুও ছাড়ছে না। সবাইকে খেতে দিয়ে আরোহী আর আহিয়ানকে খাওয়াচ্ছি আমি। আহিয়ান অনেকটা চুপচাপ, তবে মুখ ভরা হাসি তার সবসময়ই থাকে। আরোহী একটু বেশি চঞ্চল, ঠিক আপুর মতোই। খেতে খেতে আহি মাকে বলে উঠল, আচ্ছা মা, খাবারগুলো কে রান্না করেছে? কেন বলতো? খুব মজা হয়েছে তাই জিজ্ঞেস করলাম। আজকে সব রান্না বিপাশা একাই করেছে। ওরে বাবা, ভাবি যেন তো ভালো রান্নাও পারে। ওদের খাওয়ানো শেষ, তাই আমি উঠে আহির পাশে এসে দাঁড়িয়ে হেসে বললাম, তোমার ভাবি যেন আরও অনেক কিছু করতে পারে আহি। ও তাই নাকি? তাই আহি শোনা, হয়েছে হয়েছে, এখন খেতে বসো, তোমার সাথে অনেক গল্প করার বাকি আছে। কতদিন মন খুলে কথা বলতে পারি না তোমার সাথে, আমার পেটটা ফেটে যাচ্ছে। আহারে, পুরোটা সন্ধ্যা খুব ভালোভাবেই কেটে গেল। সবার সাথে অনেক গল্প করেছি। 5 বছরে কি কি হয়েছে সব কিছুই বলল আহি। কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এত রাতে তার নাকি চা খেতে ইচ্ছে করছে, তাই চা বানাচ্ছি। 1 কাপ চা নিয়ে রুমে চলে এলাম। এসে দেখি সে আধশোয়া হয়ে আছে। আমাকে দেখে সোজা হয়ে বসলো।
আমি চাটা বাড়িয়ে দিলাম তার দিকে। আমার হাতটা থেকে কাপটা নিয়ে চা চুমুক দিয়ে বলল, আহা, কতদিন পর যে তোমার হাতে চা খেলাম, খুব মিস করতাম চাটা। ঠিকই আছে, যেতে বলেছিল কে এত দূর? এতদিনে এই কথা? হুম। আচ্ছা, আপুকে কিভাবে খুঁজে পেলেন আপনি? আমি যেখানে ছিলাম সেখানে আপুর সাথে দেখা। সেদিন আপু পালিয়ে বিয়ে করেছে, বিয়ের কিছুদিন পর আমেরিকা চলে গেছে। আমি এখান থেকে যাওয়ার 1 বছর পর আপুর সাথে দেখা হয়েছে একটা রাস্তায়। আমাকে তো কখনো বলেননি আপুর কথা। তোমাকে বললে কি সারপ্রাইজ দিতে পারতাম, বোকা। আমাকে বোকা বলছেন কেন? বোকার মতো কথা বললে কি বলবো বলো? কিছু বলতে হবে না, তাড়াতাড়ি চাটা শেষ করুন। তাড়াতাড়ি কেন? অনেক রাত হয়েছে তাই। রাত হলেই বা কি হবে? এত কথা বলেন কেন? ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে মানে? আপনি কি ঘুম চিনেন না নাকি? এত বছর পর এসেছি, তবু আজ ঘুমের চিন্তা করছো? তো কি, আপনাকে কোলে নিয়ে বসে থাকার চিন্তা করব? হ্যাঁ, সেটা করলে তো ভালোই হয়। বাজে বকা বন্ধ করুন, ঘুমান। কাল অনেক কাজ আছে। কিসের কাজ আছে? কাল বাড়িতে মেহমান আসবে অনেক। এছাড়া বিকেলে আমরা বেরোবো একটু। কোথায় বেরোবে আর কে কে? আহি ট্রিটস আছে, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি বলে। তাছাড়া আমিও ভাবলাম ওদের সাথে কিছু সময় কাটানো উচিত, কারণ ওরা তো বেশি দিন থাকবে না। তাই চাইলে আপনিও যেতে পারেন আমাদের সাথে। যাক, বোকা হলেও মাথায় বুদ্ধি আছে। তবে এভাবে বললে আমি যাব না তোমাদের সাথে। তাহলে কিভাবে বলতে হবে? ভালোভাবে বলতে হবে। এটা কি আমি খারাপভাবে বলেছিলাম? অবশ্যই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাল আপনি আমাদের সাথে যাবেন, এবার ঠিক আছে? না, এটাও ঠিক নেই। কি মুসিবত! আর কিভাবে বলবো বলুন তো? আদর করে বলো। আপনি না একটা। আমি কি বলো? তখন তুমি কি বলেছিলে ভুলে গেছো? জানি না, চুপ থাকুন। এদিকে এসো। না, ওখান থেকে বলুন। এদিকে এসো বলছি। না না, সে আমার দিকে 1 পা এগোচ্ছে, আমি 1 পা পেছোচ্ছি। আমার পিঠ দেয়ালে ঠেকে গেল। আমার পালাবার আর উপায় নেই। চোখ বুজে দাঁড়িয়ে আছি আমি। বুঝতে পারছি সে আমার খুব কাছে চলে এসেছে। তার গরম নিঃশ্বাস আমার ঠোঁটের ওপর এসে পড়ছে। বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। দম বন্ধ হয়ে যাচ্ছে। যে হাত দিয়ে তাকে বাধা দিতে যাব, অমনি খপ করে আমার হাতটা দেয়ালে শক্ত করে চেপে ধরল। এখন আর কোনো উপায় নেই তাকে আটকাবার। আমি এখনো চোখ বুজে আছি। সে ছোট্ট করে আমার ঠোঁট জোড়ায় তার ঠোঁট ছোঁয়ালো। কানের কাছে এসে ছোট্ট সুরে বলল, কথা শোনো না কেন? আর কত কষ্ট দিবে আমাকে? কথাটা বলে আমার হাতটা এক ঝটকায় ছেড়ে দিল। সাথে সাথেই নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। আমি চোখ খুলে দেখলাম সে আমার থেকে একটু দূরে সরে আছে। কি বলবো বুঝতে পারছি না। আমি কিভাবে কষ্ট দিলাম তাকে? আমি তো এখন পর্যন্ত এমন কিছু করিনি যেটা উনি কষ্ট পেতে পারে। তাহলে তাকে কি জিজ্ঞেস করব কেন এই কথাটা বলল? দেখে তো মনে হচ্ছে চটে গেছে। এখন কি জিজ্ঞেস করা ঠিক হবে? সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে মিনমিন করে বললাম, আমি কিভাবে আপনাকে কষ্ট দিয়েছি? কিভাবে দিয়েছো সেটা এখনো বুঝতে পারছো না? তুমি কি এখনো ছোট আছো যে কিছুই বোঝো না? 5টি বছর আমি নিজেকে সামলে দূরে থেকেছি। কার জন্য থেকেছি? শুধুমাত্র তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তুমি কিভাবে ভালো থাকবে তার জন্য। আর আজ যখন আমি কাছে এসেছি, তুমি আমাদের মাঝে দূরত্বের দেয়াল তুলে দিচ্ছ। এটা কি ঠিক হচ্ছে তুমি বলো? আমি কিন্তু চাইলে সেই প্রথম দিনই জোর করে স্বামিত্ব খাটাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে শুধু অপেক্ষা করে গেছি কবে তুমি আমাকে বুঝবে। কিন্তু না, তুমি তো কিছুই বুঝতে পারো না, নাকি বুঝে বুঝতে চাও না সেটা আমার জানা নেই। আমারও কিছু ইচ্ছে থাকতে পারে। এই তো আমার ছোট বোন, আমাদের বিয়ের পরে বিয়ে হলো, তবুও সে সন্তানের মা হয়ে গেছে, আর আমি ওর বড় হয়ে সন্তানের মুখ দেখবো তো দূরে থাক, বউয়ের মুখটাও ভালোভাবে দেখতে পারলাম না। কথাগুলো বলেই বিছানায় বসে পড়ল সে। 2 হাতে মুখটা চেপে ধরে আছে। হয়তো খুব কষ্ট পেয়েছে মানুষটা। এখানে যা কিছু বলেছে তার একটা কথাও ভুল না, সব কিছুই ঠিক বলেছে। আমার বোঝার উচিত ছিল আগেই। আজ যে পর্যন্ত সে আমার জন্য অনেক কিছু করেছে, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আমি কিসে ভালো থাকবো? আমার স্বপ্ন কি? আমি কি করতে পছন্দ করি? আমি কি খেতে পছন্দ করি? আমি কোথায় যেতে পছন্দ করি? কি পেলে আমি খুশি হব?
আমার কখন কি প্রয়োজন এইসব কিছুর খেয়াল সে রাখে। আর আমি আজ পর্যন্ত কি করেছি তার জন্য। সে বহু মাইল দূরে থেকেও সবসময় আমার ছায়া হয়ে সাথে সাথেই থেকেছে। আর আমি কি না তার এইটুকু চাওয়া পূরণ করতে চাচ্ছি না? এখন নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। আমার সাহসে ধরছে না তার কাছে গিয়ে দুটো কথা বলার। কিন্তু কি করব, সে যদি আরও বেশি রেগে যায় তখন? যাই হোক, হয়তো সে আমাকে বকবে, নয়তো একটা চর বসাবে, তাতে কি? মনে সাহস জুগিয়ে ধীর পায়ে গিয়ে বসলাম তার পাশে, একদম গা ঘেঁষ দিয়ে। তার দিকে ঘুরে বসে মাথায় হাত দিলাম তার। মনে সাহস জুগিয়ে ধীর পায়ে গিয়ে বসলাম তার পাশে, একদম গা ঘেঁষে। তার দিকে ঘুরে বসে মাথায় হাত দিলাম তার। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সে হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা, তাই বলে উঠল, এত কাঁপাকাঁপি করার কিছু নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসলে আমি বলছিলাম কি, আমার ভুল হয়েছে, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি বললে আমি কান ধরে উঠবস করব। বললাম তো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুমালে কি জুনিয়র আরিয়ান আসবে? কথাটা শোনা মাত্রই সে আমার দিকে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। খপ করে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, কিন্তু আমার তো একটা ছোট্ট পরিচয়, ঠিক তোমার মতো। আচ্ছা, তাহলে দেখা যাবে কার চাওয়া পূরণ হয়। আচ্ছা আচ্ছা, তার জন্য তো আমাদের কিছু করতে হবে। অসভ্য, যা মুখে আসে তাই বলে। আমার কাঁধে থেকে শাড়ি আটকানোর সেফটি পিনটা খুলে ফেললো। সাথে সাথে শাড়ির আঁচলটা নিচে পড়ে গেল। আমি আঁচলটা তুলতে যাব, সে বাধা দিল। আমাকে দাঁড় করিয়ে শাড়ির আঁচল ধরে হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেললো। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। আজ যে সে যা করতেছে করুক, বাধা দেব না। খুব আলতোভাবে বিছানায় শুয়ে দিল আমাকে। এক এক করে শার্টের বোতামগুলো সব খুলে ফেললো। এবার হাত দিল প্যান্টের বেল্টে। একটানি বেল্টটা খুলে ফেললো। রুমের লাইট অফ করা, তবে ব্যালকনি থেকে অনেকটাই আলো এসেছে রুমের ভেতরে। আমার হাতের ভাঁজে ভাঁজে তার হাত গুজে দিল, কপালে, গালে, ঘাড়ে, গলায়, কানের পাতায় ছুঁয়ে দিল তার দুষ্টু ঠোঁট জোড়া। পুরো শরীর শিউরে উঠল আমার। এ যেন এক অদ্ভুত অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। ধীরে ধীরে তার ছোঁয়া গভীর হয়ে উঠছে। দুজনে এক ঘোর লাগা মুহূর্তে চলে গেছি। অচেনা অজানা এক সুখের দেশে হারিয়ে গেলাম, ডুবে গেলাম এক সুখের সাগরে। এ দেশে কোনো দুঃখ কষ্ট নেই, আছে শুধু ভালোবাসার সুখ। সুন্দর একটি সকাল, সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি অনুভূতি। সব কিছু মিলিয়ে নিজেকে আজ যে পরিপূর্ণ লাগছে। মনে হচ্ছে জীবনে যা পাওয়ার সব পেয়ে গেছি আমি। আকাশের চাঁদ পেয়েছি আমি নিজের করে। আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে ঘুমিয়ে আছে সে, এমনভাবে ধরে আছে মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাব। কি সুন্দর করে ঘুমাচ্ছে, কোনো নড়াচড়া নেই। মনে হয় বহু রাত ঘুমাতে পারেনি। অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি নিচে যেতে হবে। বাড়িতে এত মানুষ, সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। মাহমুদা খালা একা পারবে না, আবার কাকিরা, কাকারা, খালা, খালু, তাদের ছেলেমেয়ে, নানি সবাই আসবে। তাদের এ বাড়িতে দুপুরের দাওয়াত রয়েছে। কোনো মতে নাস্তা সেরে অমনি দুপুরে রান্না শুরু করতে হবে। ঝটপট উঠে ফ্রেশ হতে হবে আমাকে, কিন্তু উনি তো ছাড়ছেই না। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম তার কপালে। পেটের ওপর থেকে হাতটা নামিয়ে বিছানায় রাখলাম। মেঝেতে পড়েছিল শাড়িটা। কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আজ যে সুন্দর একটা সুতির শাড়ি পরেছি, এই শাড়িটা আহি দিয়েছে আমাকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছি। হঠাৎই সে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মুখ গুজে দিল চুলে। কয়েক মিনিট পর ঘুমজড়িত গলায় সে বলল, চুলে কি শ্যাম্পু ব্যবহার করো তুমি? কেন বলুন তো? তোমার চুলের ঘ্রাণে আমার নেশা ধরে যায়। বুঝেছি, আপনার মতলব সুবিধার না। তাড়াতাড়ি আমাকে ছেড়ে ফ্রেশ হতে যান, আমি চা নিয়ে আসছি। না, আরেকটু থেকে যাও প্লিজ। যেতে বলেছি কিন্তু। আমাকে শাসন করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যান এখন, পরে দেখে নেব তোমাকে। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। আমিও বিছানা গুছিয়ে নিচে চলে এলাম। সবাই উঠেছে, কিন্তু কারো হাতে চা নেই, হয়তো কেবলই উঠেছে। আমি সোজা রান্নাঘরে এলাম। এসে দেখি রান্নাঘর পুরো ফাঁকা, কেউ নেই। খালা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তাহলে আজ কি হলো? শরীর খারাপ নাকি? সবার জন্য চুলায় চা বসিয়ে খালার রুমে গেলাম। খালা একটা কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। কাছে গিয়ে দেখলাম খালার শরীর থরথর করে কাঁপছে। ফ্যান তো অফ করা, আর তেমন শীতও নেই। তাহলে
খালার কাছে গিয়ে কপালে হাত দিলাম। এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি জ্বর খালার। কি করব এখন? পাশের ড্রয়ার থেকে বড় একটা কম্বল বের করে খালার উপরে ছড়িয়ে দিলাম। খালার চেতনে নেই, আমি আবার রান্নাঘরে এসে চা নামিয়ে ফেললাম। আহি আপু সবাই উঠেছে দেখছি, যাক ভালোই হলো, ওদের নিয়ে সবাইকে চা দেওয়া যাবে। আহি আমাকে দেখে রান্নাঘরে এলো, এসে আমার গায়ে ঘেঁষে দাঁড়িয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, কি ব্যাপার ভাবিজান, কেমন কাটলো রাত? ঘুম হয়েছিল ঠিকভাবে? আহি, তুমি কিন্তু খুব পাজি হয়েছ। আরে বলো না ভাবিজান, কিচ্ছু বলবো না। এখন তুমি আমার একটা কাজ করে দাও তো। আগে বলো ওটা, তারপর তুমি যা করতে বলবে তাই করব। ওরে ফাজিল, আদিবের কাছে বিচার দিতে হবে মনে হচ্ছে। না না থাক, তুমি বলো কি কাজ করতে হবে। তুমি আগে বলো, আহিয়ান ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠেছে, ওর আব্বুর কাছে আছে। ঠিক আছে, তুমি একটু চাগুলো সবাইকে দিয়ে দাও। আসলে মাহমুদা খালার প্রচণ্ড জ্বর এসেছে, আমি একটু ঔষধ এনে খালাকে খাইয়ে দিই, কেমন? ঠিক আছে ভাবিজান। আহি সবাইকে চা দিতে গেল, আমিও মিস্টার দানবের চাটা নিয়ে রুমে এলাম। এসে দেখি সে ঘুমিয়ে আছে। অদ্ভুত, আবারও ঘুমিয়ে পড়েছে। এত ঘুম কোত্থেকে আসে কে জানে। আস্তে আস্তে কাছে গিয়ে ডাকলাম, এই যে শুনছেন, আপনার চা খেয়ে নিন, তাড়াতাড়ি না হলে ঠান্ডা হয়ে যাবে। কোনো সারা শব্দ নেই তার। আমি কাকে যে কথাগুলো বললাম কে জানে। তার তো এদিকে তালি নেই, নড়ছি না একদম। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? ওদিকে কত কাজ পড়ে রয়েছে। কিছু বুঝে উঠতে না পেরে ধাক্কা দিয়ে বললাম, কি হলো, শুনতে পাচ্ছেন না? এত ঘুম কেন আপনার? ধাক্কা খেয়ে তার জ্ঞান ফিরেছে, যাক ভালোই হলো। উঠে বসে চোখ ডলতে ডলতে বাঁকা হেসে বলল, রাতেও ঘুমাতে দাওনি আর এখনো ধাক্কাধাক্কি করছো? কত বড় হারামি, রাতে আমি ঘুমাতে দিইনি তাই না? হ্যাঁ তাই। চা দাও জলদি, আপনার সাথে কোনো কথা নেই। কথাটা বলে ঔষধ বের করছি খালার জন্য। আমাকে ঔষধ বের করতে দেখে সে বিছানা থেকে লাফ দিয়ে নামলো। আমার কাছে এসেই হাত থেকে ঔষধগুলো নিল, নিয়ে দেখলো আর আমাকে জিজ্ঞেস হলো, কি হয়েছে তোমার? জ্বর এসেছে? আমাকে বলনি কেন? আরে আমার কিছু হয়নি, মাহমুদা খালার প্রচণ্ড জ্বর, তাই ওষুধগুলো নিয়ে যাচ্ছি। ও, তাহলে খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দাও, যাও তাড়াতাড়ি। ঠিক আছে লক্ষ্মী বউ আমার। গেলাম। চটজলদি রান্নাঘরে এসে রাতের কিছু খাবার গরম করে নিলাম, কারণ এখন পর্যন্ত কিছু রান্না হয়নি। খালাকে খাইয়ে দিয়ে নাস্তা বানাবো। খালা এখনও কাঁপছে, কোনো হুঁশ নেই তার। ধীর পায়ে খালার মাথার পাশে গিয়ে বসলাম। আলতো করে মাথায় হাত বুলিয়ে ছোট্ট সুরে ডাকলাম, খালা। খালা হয়তো শুনতে পায়নি আমার ডাক, শুনবেই বা কিভাবে, যে পরিমাণে জ্বর এসেছে। আবারও খালাকে হালকা নাড়িয়ে বললাম, ও খালা, শুনতে পাচ্ছেন? এবার খালা চোখ খুলেছে। চোখ খুলে যেই আমাকে দেখেছে অমনি উঠে বসতে যাচ্ছে, কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি না থাকায় মাথা তুলে বসতে পারছে না। আমার হাতে থাকা খাবারের প্লেটটা পাশের টেবিলে রেখে খালাকে উঠে বসতে সাহায্য করলাম। খালা উঠে আমাকে বলতে শুরু করলো, মেলাবেলা হয়ে গেছে তাই না মা? আমার হালকা জ্বর আইছে, তাই সকাল সকাল উঠতে পারি নাই। আমি এখন যাইতেছি, সবার জন্য তো নাস্তা বানাইতে হইব। আবার আজ বাড়িতে মেল্লা মেহমান আইব, কত কাম পইরা আছে। শান্ত হন খালা, আপনার হালকা জ্বর না, অনেক বেশি জ্বর। কাজের চিন্তা আপনাকে করতে হবে না। বাড়িতে যেমন অনেক কাজ আছে তেমন অনেক মানুষও আছে। আপনি চুপচাপ খাবারটা খেয়ে ওষুধগুলো খেয়ে নিন। না মা, এইটুকুনি জ্বর, আমার কিছুই হইব না। আমি যেটা বলেছি সেটা শুনুন, দেখি হা করুন। খালার মুখের দিকে তাকিয়ে দেখলাম কেমন অসহায়ের মতো লাগছে মুখটা, চোখে টলমল করছে পানি। হয়তো খুব কষ্ট হচ্ছে। আমার খুব খারাপ লাগছে খালাকে এভাবে দেখতে, কারণ আমি আজ এত বছরের বাড়িতে এসেছি, সব সময় দেখেছি খালার হাসি। খালার গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। খালার গাল দুটো মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, খুব খারাপ লাগছে খালা? না গো মা। তাহলে চোখে পানি কেন? এমনি মা। আচ্ছা হা করুন, আমারে দাও মা, আমি খাইতেছি। কেন, আমি খেয়ে দিলে কি হবে শুনি? তুমি খাওয়াই দিবা? অবশ্যই দেব। আপনি এত দ্বিধাবোধ করছেন কেন? আজ আমার জায়গায় আপনার মেয়ে থাকলে কি সে আপনাকে খাইয়ে দিত না? দিতই। তাহলে আমিও তো আপনারই মেয়ে। এবার ঝটপট খেয়ে নিন। খালা টলটলে চোখে আমার দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে এসেছি। খালা শুয়ে আছে, আমি রান্নাঘরে এসে নাস্তা বানাচ্ছি। আমার সাথে আপু, আহি ওরাও কাজ করছে।
আজ একটু বেশি দেরি হয়ে গেল নাস্তা দিতে। এর মধ্যে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিলাম। সবার খাওয়া শেষে আমিও খেয়ে নিলাম। এর ফাঁকে একবার খালার কাছে গিয়ে দেখে এসেছি জ্বর কিছুটা কমেছে। দুপুর হতে লাগলো, বাড়িতে রান্নাবান্নার ধুম পড়েছে। কেউ কেউ এসেও পড়েছে, সবাই আহিয়ানকে নিয়ে ব্যস্ত। সবাই খুব আনন্দ করছে, বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভালো লাগছে। নানি এসেছে, তার সাথে অনেক গল্প করেছি। খুব ভালো মানুষটা। সবার খাওয়া দাওয়া শেষ, এবার তারা একটু বিশ্রাম নিয়ে চলে যাবে। আমরা রেডি হচ্ছি বাইরে বেরোনোর জন্য। আজ আমি, আপু, আহি একই শাড়ি পরেছি, আর ছেলে 3 জন একই রঙের পাঞ্জাবি পরেছে। আরোহী আর আহিয়ানকে আমি রেডি করে দিয়েছি। সবাই নিচে নেমেছি। আহির কোলে আহিয়ান আর আপুর কোলে আরোহী। এটা দেখে নানি আমাকে বলল, সবার কোল ভরা, শুধু তোর কোল খালি। কথাটা শুনে কেমন যেন কষ্ট অনুভব করলাম। হাসি মুখটা চুপসে গেল। আমার পাশে এসে দাঁড়ালো সে। আমার হাতটা শক্ত করে ধরে হেসে হেসে নানিকে বলল, আরে নানি, সামনের বছর দেখবে আমাদেরও কোল ভরে যাবে, চিন্তা করো না। নানি একগাল হেসে আমাদের দিকে এগিয়ে এলো। এসে আমাদের দুজনের গাল দুটো টেনে দিয়ে বলল, দোয়া করি আমার নানু ভাইয়ের ঘর আলোয় ভরে উঠুক। আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলাম। আজ কেউ কারো গাড়ি আনেনি, কারণ আজ পুরো শহর দেখব রিক্সায় চড়ে। 3টে রিক্সা নেওয়া হয়েছে। একটায় আমি আর মিস্টার দানব, একটায় আহি আর আদিব সাথে আহিয়ান, একটায় আপু আর দুলাভাই সাথে আরোহী। রাস্তার পাশে একটা ফুলের দোকান, সেখানে নেমে কিছু লাল গোলাপ আর একটা বেলি ফুলের মালা নিয়ে এলো। আজ মালাটা খোপায় না গুজে দিয়ে হাতে পেঁচিয়ে দিল। ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে একটা জিনিস খারাপ লাগে, সেটা হলো আজ পর্যন্ত আমি তাকে কিছু দিতে পারিনি। দিব কিভাবে? আমি নিজেই তো ওনার টাকায় চলি। তবে আমি যখন ডাক্তার হব, তখন ওনাকে নিজের টাকায় ভালো কিছু উপহার দিব। রিক্সা 3টে গিয়ে থামলো এক ফুচকার দোকানের সামনে। সবাই রিক্সা থেকে নেমে যে যার চেয়ারে বসে পড়ল। ফুচকা খাওয়া শেষ, বিলটা আমি দিয়ে দিলাম। অবশ্য আপু অনেক জোরাজোরি করেছিল। আপু দিতে চেয়েছিল, কিন্তু আমি দিতে দেইনি। সারাদিন ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে চলে এসেছি। আমরা এসে দেখি সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। আপুরা আমাদের সাথে আসেননি, ওখান থেকেই আমাদের বাড়িতে চলে গেছে। আজ ভীষণ মনটা ফুরফুরে, তার বুকে মাথা রেখে শুয়ে আছি। সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা বিপাশা, আমাদের মেয়ে হলে কি নাম রাখবো? আগে হোক, তারপর দেখা যাবে। আরে বলো না, আজ না হয় কাল হবেই তো। আপনার নামের সাথে মিলিয়ে কিছু একটা রেখে দেব। ঠিক আছে, তাহলে ঘুমাও, কেমন? কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। আসলে পাশে ভরসার মানুষ থাকলে ঘুমটা একটু তাড়াতাড়ি চলে আসে। আহিরা চলে যাওয়ার প্রায় 3 মাস হলো, পুরো বাড়িটা আবারও ফাঁকা হয়ে গেছে। বাবা আর মিস্টার দানব সারাদিন অফিসে থাকে, বাড়িতে শুধু আমি আর মা। সারাদিন বই নিয়ে বসে থাকি, বাইরেও যেতে পারি না। কার সাথে যাব, উনি সবসময় ব্যস্ত থাকে। তবে যখনই সময় পায় তখনই আমাকে নিয়ে ঘুরতে বেরোয়। আরেকজন ছিল মিম, ওর তো বিয়ে হয়ে গেছে। শ্বশুরবাড়ি অনেক দূরে, মিম এখন সেখানেই থাকে, তাই চাইলেও দেখা করতে পারি না। বিয়েতে আমাদের সবাইকে দাওয়াত করেছিল, আমরাও গিয়েছিলাম। আমাদের আরও কিছু বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমার কাছের বান্ধবীগুলো একটাও নেই। ভাবতেই খারাপ লাগে, যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি, স্কুল কলেজ সব একসাথে কাটিয়ে এসেছি, আজ তাদের কারোর সাথে যোগাযোগ নেই। একটা সময় ছিল যখন তাদের সাথে একদিন কথা না বলতে পারলে খুব কষ্ট লাগতো। আর এখন দিনের পর দিন যাচ্ছে, কিন্তু তাদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। আজ সে অফিসে যাবে না, তবুও খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছে। সেই যে সকালবেলা ব্যালকনিতে গিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে, এখনও রুমে এলো না, নাস্তাও করতে এলো না। আমি নাস্তা করতে গিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। আজকাল আমার শরীর খারাপই থাকে বেশি, ঠিক মতো খেতে পারি না, মুখে রুচি নেই। মাথা ঘুরে আরও অনেক বেশি সমস্যা। একটা প্রেগনেন্সির কিট এনে রেখেছি, কিন্তু ভয় টেস্ট করছি না, যদি আশা নিরাশা হয়ে যায়। আশা হলে হবে, আজ টেস্ট করবে, দেখি কি আছে কপালে। কিটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আজ আমার খুশি দেখে কে? আজ আমার খুব খুব আনন্দের দিন। আল্লাহ আমাকে নিরাশ করেননি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। এই খুশির খবরটা তাকে কিভাবে দেব? সরাসরি গিয়ে বলে দেব উনি বাবা হতে চলেছে? আমার তো একটু হলেও লজ্জা শরম আছে, এভাবে কি বলা যায়? কিটটা কি তাকে দিয়ে চলে আসব? আচ্ছা, তাই বরং করি। যা ভাবা তাই কাজ,
চলে গেলাম ব্যালকনিতে। এসে দেখি এখনও ল্যাপটপে কিছু একটা করছে। আমি কাছে গিয়ে বললাম, শুনুন, আপনার সাথে কিছু কথা আছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। ভেবেছিলাম কথাটা বলার অনুমতি দিবে। ওমা! উনি কাঠ গলায় বলল, এখন মিটিংয়ে আছি, পরে শুনবো, রুমে যাও। আরে খুব জরুরি। বিপাশা, বললাম তো রুমে যেতে। আমার প্রচুর রাগ হচ্ছে। আমি একটু কথা বলবো আর সে আমাকে মিটিং দেখাচ্ছে। আমার এত সুন্দর ফুরফুরে মনটা নষ্ট করে দিল দানবটা। রাগে মনটা চাচ্ছে ল্যাপটপটা এখান থেকে ছুঁড়ে ফেলে দেই। কিটটা ওনার দিকে ছুঁড়ে দিয়ে আমি রুমে চলে এলাম। এসে ধাপ করে বসে পড়লাম বিছানায়। হঠাৎই সে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো আমাকে। আমি সেটা বুঝতে পেরে একটা ঝাটকা দিয়ে হাত সরিয়ে দিলাম। বিছানা থেকে উঠে দাঁড়িয়েছি, তখনই আমার কোমরটা জড়িয়ে ধরলো। মেজাজটা বিগড়ে যাচ্ছে। তখন মুখের ওপর বলে দিল মিটিং আছে, আর এখন এখানে এসে নাটক করা হচ্ছে। আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে পেটে কান চেপে বলতে শুরু করলো, এখানে কে আছে? আমার বাবা নাকি মা? জলদি সাড়া দাও তো। এতক্ষণে বুঝতে পারলাম সে কিটটা দেখেছে, তাই তো মিটিং ফেলে এখানে এসেছে। পাগলের মতো পেটের এদিক ওদিক চুমু খাচ্ছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। এর আগে তাকে খুশি হতে দেখেছি, তবে আজকের মতো না। আমাকে তার পাশেই বসালো। দু হাতে আমার মুখটা চেপে ধরে পুরো মুখে তার ঠোঁট ছুঁয়ে দিল। তার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি আমি। মুখ ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি যে আমাকে কি আনন্দ দিয়েছ সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি বাবা হব, এর থেকে আনন্দের আর কি হতে পারে? বাবা হওয়ার স্বাদ দিয়েছ তুমি আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু এতটুকু বলছি, ভীষণ ভালোবাসি তোমায়, আমার সন্তানের জননী। আজ আনন্দে আমারও চোখ বেয়ে পানি পড়ছে। আমি মা হব ভাবতেই তো কেমন লাগছে। সে আমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেছে সে মিষ্টি আনতে যাচ্ছে। আজ যে সবাইকে মিষ্টি খাওয়াবে। উনি হয়তো যাওয়ার সময় বাবাকে বলে গেছে, তাই তো তারা ছুটে এসেছে আমার কাছে। বাবা মা দুজনের মুখে হাসি। তারা খুব চেয়েছিল এ বাড়িতে ছোট ছোট মানুষ আসুক, তাদের দাদা দাদি বলে ডাকুক, কিন্তু পরিস্থিতির কারণে মুখ ফুটে বলতে পারেনি। আজ যে তাদের ইচ্ছে পূরণ হয়েছে, বাড়িতে ছোট মানুষ আসতে চলেছে তাদের খেলার সাথী হয়ে। মা তার গলা থেকে মোটা সোনের চেইনটা খুলে আমার গলায় দিয়ে বলল, আজ যে সুখবরটা দিয়েছিস তার কাছে এটা কিছুই না। দোয়া করি আল্লাহ তোদের ভালো রাখুক। মা কপালে একটা চুমু খেলো। বাবার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বাবা মা দুজনে চলে গেল। আজ মনে অন্যরকম একটা শান্তি লাগছে। কিছুক্ষণ বাদে মোবাইলটা হাতে নিয়েছে, অমনি দেখি গ্রুপ কল দিয়েছে। কলটা রিসিভ করার সাথে সাথেই তিনজন একসাথে বলে উঠল, কংগ্রেচুলেশন ডিয়ার। কলের ওপাশে আপু, আহি আর মিম। আমি একটু অবাক হলাম, এইটুকু সময় ওরা কিভাবে জানলো? উনি হয়তো বলেছে। এবার আমি বললাম, তোমাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু তোমরা জানতে পারলে কিভাবে? তিনজনই খিলখিলিয়ে হেসে উঠল। আরে হাসার মতো কি বললাম? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। আমি এবার কিছুটা রাগ নিয়ে আপুকে বললাম, আরে আপু, তুমি বলো কি হয়েছে, সবাই হাসছে কেন? তোকে বোকা বানিয়ে আসল খবর শুনলাম। মানে বুঝলাম না। আরে কংগ্রাচুলেশন আমরা এমনিতেই বলেছিলাম, কোনো কারণ ছাড়াই। তবে এখন মনে হচ্ছে সত্যি কারণ আছে। সত্যি আমি বোকা হয়ে গেলাম। এরা কারা ভাই? আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। চুপ হয়ে আছি আমি, কিন্তু ওরা চুপ নেই, হা হা হি হি করেই যাচ্ছে। এবার মিম বলে উঠল, কিরে দোস্ত, কয় মাস? আবার ফিক করে হেসে উঠল সবাই। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এমন একটা ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করছে, আমার মোটেও ভালো লাগছে না। রাগটা সামলে ঠান্ডা মেজাজে বললাম, দেখো, আমি ভেবেছিলাম উনি তোমাদের খবরটা জানিয়েছে, তাই তোমরা আমাকে অভিনন্দন জানাচ্ছ। সবাই হাসি থামিয়ে আমার কথা শুনলো। পাশ থেকে আহি বলে উঠল, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো, তবে ভাইয়া আমাদের কিছু জানায়নি। তিনজনই খুব খুশি হয়েছে। বেশ কিছুক্ষণ কথা হলো সবার সাথে। রুমে ভালো লাগছিল না, তাই নিচে চলে এলাম। এসে দেখি পুরো বাড়ি মিষ্টির বন্যা বয়ে গেছে। আমাকে দেখে উনি আমার দিকে এগিয়ে এলো কিছু মিষ্টি নিয়ে। একটা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। আজ যে সারা বাড়ি আনন্দে মেতে উঠেছে, তবে কিছু কিছু মানুষের জন্য খুবই কষ্ট হচ্ছে। আমার এমন আনন্দের দিনে যদি তারা পাশে থাকতো, তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। সারাদিন খুব ভালোভাবে কেটে গেল। এখন রাত, এখন ঘুমানোর সময়। তার বুকে মাথা রেখে শুয়ে আছি। সে এমনিতেই খুব যত্নশীল, তবে খবরটা শুনে মনে হচ্ছে আরও যত্ন বেড়েছে। মুহূর্তেও চোখের আড়াল হতে দেয় না।
সবসময় আমার সাথেই থাকে। যখন যা লাগে সব হাতের কাছে এনে দিচ্ছে। আমার হাত ধরে আঙুলগুলো একটা একটা করে দেখছে আর বলছে, এই তো সেদিন একটা পিচ্চিকে বিয়ে করে আনলাম। হাতগুলো ছোট ছোট ছিল, মুখটা ছিল ছোট, দেখতেও কত ছোট ছিল। আমাকে দেখলে ভয় চুপসে যেত। আমি কিছু জিজ্ঞেস করলে আমতা আমতা করে উত্তর দিত। একা শাড়ি পরতে পারতো না, রান্নাবান্না কিছু করতে পারতো না, ভালোবাসা কি সেটা জানতো না। আর আজ এসে পিচ্চি কত বড় হয়ে গেছে, একা হাতে সব কিছু সামলাতে পারে, মানুষকে ভালোবাসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে পিচ্চিটা আজ মা হতে চলেছে। যে মানুষটা আমাকে সহ্যই করতে পারতো না, সে আজ আমার সন্তানের জননী হতে চলেছে। সময় বদলায়, সাথে মানুষকেও। এটাই দুনিয়া। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি। কপালে গভীরভাবে ঠোঁট জোড়া শুয়ে দিয়ে বলল, ঘুমাও পাখি, এখন থেকে বেশি রাত জাগা যাবে না। উত্তরে শুধু একগাল হাসলাম, শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। আজ সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে লাল নীল আলো, নানা রঙের বেলুন দিয়ে বাড়িটা সাজানো হয়েছে, সাথে বিভিন্ন রকমের ফুল ছিল। চারিদিকে মানুষ গমগম করছে, অনেকগুলো মানুষজনের জন্য রান্নাবান্না চলছে। আজ চৌধুরী বাড়িতে উৎসব লেগেছে, কারণ আজ আমাদের খুব আদরের আরিয়াম এবং আরিয়ার জন্মদিন। আজ তাদের 5 বছর পূর্ণ হলো। আরিয়াম আমাদের রাজপুত্র আর আরিয়া আমাদের রাজকন্যা। আমি চেয়েছিলাম একটা ছেলে, আর সে চেয়েছিল একটা মেয়ে। আল্লাহ আমাদের দুজনের কথাই শুনেছেন, তাই তো আমাদের ঘরে যমজ সন্তান দান করেছেন, একজন ছেলে একজন মেয়ে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাড়িটা সম্পূর্ণ। সারাদিন হইচই লেগেই থাকে। বাবা মা সারাদিন তাদের সাথে সাথেই থাকে। খুব খুব ভালোবাসি দুজনকেই। বাচ্চা দুইটাও দাদা দাদি বলতে পাগল। একদম ছোটবেলা থেকে ওরা আমাকে তেমন কাছে পায়নি। আমি সবসময় হাসপাতালে থাকি, ওদের আব্বু সারাদিন অফিসে থাকে, অনেক রাতে বাড়ি ফিরে। এখন তো বাবা অফিসে যেতে পারে না, তাই ওনার ওপর দিয়ে খুব প্রেশার যায়। আজ আবার আহি আপুরা সবাই আসবে। ওরাকেও এখনও আরিয়াম আর আরিয়াকে সরাসরি দেখেনি। দেখবে কিভাবে, ওরা হওয়ার আগেই তো আহিরা দেশ ছেড়েছে আর আসেনি, তবে ভিডিও কলে প্রতিদিন কথা বলে দেখে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার কাছের বান্ধবী এবং হাসপাতালের কিছু মানুষ আসবে, ওনার কাছের বন্ধু আর কিছু অফিসের মানুষ আসবে। আর মাত্র কিছুদিন তারপরেই সবাই এসে হাজির হবে। এত কিছুর মাঝে শুধু একজন মানুষ নিখোঁজ, সে হলো মাহমুদা খালা। 6 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। প্রতি বছর বাচ্চাদের জন্মদিনে খালাই সব কিছু করতো। খালার হাতের পায়েস খেতে বাচ্চারা খুব পছন্দ করত, বাচ্চাদের খুব আদর করত। খালা টাকা জমিয়ে তো আরিয়াকে একজোড়া নূপুর বানিয়ে দিয়েছিল। আজ খুব মনে পড়ছে খালাকে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আজ যদি খালা থাকতো তাহলে আমাকে কিছু করতে হতো না, সব সে নিজের হাতে করত। গাল বেয়ে 2 ফোঁটা পানি পড়লো। প্রতি বছর কেক আমি নিজের হাতেই বানাই, এ বছরও তার ব্যতিক্রম না। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে কেউ ওড়না ধরে টানছে। পেছন ফিরে দেখি আরিয়া। আমি হাঁটু গেথে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, ওড়না ধরে টানছো কেন, কিছু লাগবে? আম্মু, আব্বু তোমাকে ডাকছে। কোথায় তোমার আব্বু? উপরে আছে, তাড়াতাড়ি যেতে বলেছে তোমায়। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোমার ভাইয়া কোথায় মা? ভাইয়া ওখানে সবার সাথে খেলছে। আচ্ছা তুমি যাও, গিয়ে খেলো, আমি শুনে আসি তোমার আব্বু কি বলে, তারপর এসে তোমাদের রেডি করে দেবো, কেমন? আচ্ছা আম্মু। উপরের দিকে হাঁটা দিলাম। রুমে এসে দেখি মিস্টার দানব আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু সৌন্দর্য যেন 1 ফোঁটাও কমেনি। আজ এতগুলো বছর হয়ে গেছে আমাদের বিয়ের, তবুও তার আমার প্রতি যত্ন ভালোবাসা 1 চুল পরিমাণও কমেনি, বরং আরও বেড়েছে। যেদিন জানতে পেরেছিল সে বাবা হবে, সেদিন থেকে এখন পর্যন্ত আমার যত্নে একটুও ফাঁকিবাজি করেনি। অবশ্য সে আগে থেকেই খুব যত্নশীল ছিল। আমার শ্বশুর শাশুড়ি একটা আদর্শবান ছেলে বানিয়েছিল, তাই আমি একজন আদর্শবান স্বামী পেয়েছি, আর আমাদের সন্তানেরা পেয়েছে আদর্শবান বাবা। দরজায় দাঁড়িয়ে ভাবছি আমি শুধু তাকিয়ে আছি তার দিকে, চোখের পলক পড়ছে না আমার। হঠাৎ চোখের সামনে তুড়ি বাজনে ধ্যান ভাঙলো আমার। আমি সাথে সাথে রুমের ভিতরে ঢুকে গেলাম। উনি আমার পিছু পিছু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার ম্যাডাম, আমাকে ওভাবে দেখছিলে কেন? কোনভাবে দেখছিলাম আপনাকে? ওই যে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আমার দিকে। আমি তো তাকিয়েছিলাম না, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন তাই এসেছি। ছাড়ুন,
দরজা খোলা, বাচ্চারা চলে আসবে। আচ্ছা, তাহলে দরজা বন্ধ করে আসি? না, আমার তাড়া আছে। আপনি জলদি বলুন কেন ডেকেছেন? আজকাল দেখি তুমি আমাকে এড়িয়ে চলো, ব্যাপার কি বলো তো? কি বলেন? আমি আপনাকে এড়িয়ে চলি? এটা আপনি বলতে পারলেন? এই যে যখন একটু কাছে আসি তখনই তুমি বলো ছাড়ুন, আমার কাজ আছে, এটা আছে, ওটা আছে। সবসময় পালাই পালাই করো। তাহলে তোমাকে কি বলবো সেটা তুমি বলো। সত্যি এখন আমার কাজ আছে, এক্ষুনি সবাই চলে আসবে। বাচ্চাদের রেডি করে দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, এই যে ব্যাগগুলোতে তোমার জন্য একটা শাড়ি আর বাচ্চাদের জন্য জামা কাপড় আছে, নিয়ে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর আপনি কখন নামবেন নিচে? এই এখনই যাও তুমি, আমি আসছি। আর এক মুহূর্ত দেরি না করে চলে এলাম নিচে, কিন্তু বাচ্চাদের খুঁজে পাচ্ছি না, কোথায় আছে কে জানে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম কিন্তু তারাও কিছু বলতে পারলো না। এদিকে সময় চলে যাচ্ছে। শেষে মারিয়াকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওরা বাগানে খেলছে। মাহমুদা খালা মারা যাওয়ার পর মারিয়াকে রাখা হয়েছে। মেয়েটার মা নেই, বাবা একটা বিয়ে করেছে। সৎমা কতটা ভালো হয় সেটা তো সবাই জানে। মেয়েটা এখন আমাদের এখানেই থাকে, বাবা মা আর বাচ্চাদের খেয়াল রাখে। মেয়েটা দেখতে খুবই মিষ্টি, বয়স অতটা বেশি না, আমাকে আপু বলে ডাকে। যাই হোক, বাগানে এসে দেখি সব বাচ্চারা মিলে খেলছে। আমি গিয়ে আরিয়াম আর আরিয়ার দুহাত ধরলাম। তখনই আরিয়াম বলে উঠল, আম্মু আর একটু খেলেই চলে যাব। না বাবা, অনেক খেলেছ, এখন চলো, ঝটপট রেডি হতে হবে, না হলে সবাই এসে তোমাকে এই অবস্থায় দেখলে কী ভাববে বলো তো? ঠিক আছে তাহলে চলো। আর কথা না বাড়িয়ে আমার সাথে হাঁটা দিল। এক হাতে আরিয়ামের হাত ধরে আসি, আর এক হাতে আরিয়ার হাত ধরে আসি। দুজনের মধ্যে আরিয়াম চঞ্চল বেশি, খুব পাকা পাকা কথা বলে। এবার পাশ থেকে আরিয়া বলে উঠল, আচ্ছা মা, আজ আমাদের বাড়ি কারা আসবে? আমার উত্তর দেওয়ার আগেই এ পাশ থেকে আরিয়াম বলতে শুরু করলো, আর তুই কিছু জানিস না? আরে আজ তো আমাদের ফুপ্পি, খালামণি, আরোহী আপু, আহিয়ান ভাইয়া আসবে। কতটা বাঁকা ছেলে চিন্তা করুন। আমি কিছু বলার আগেই গড় গড় করে সব কিছু বলে দিল। রুমে এসে দুজনকে রেডি করে দিলাম। নীল রঙের পাঞ্জাবি ঠিক ওর আব্বুর মতন, আরিয়ার জামাটাও একই। এবার আমার শাড়িটা দেখার পালা। দুজনকে নিচে পাঠিয়ে দিয়ে আমি শাড়িটা বের করলাম। ওমা, শাড়িটাও তো একই, তবে অনেক সুন্দর। চটজলদি রেডি হয়ে নিচে এলাম। বাবা মাও এসেছে, সবাই বসে গল্প করছে। আমি এক নজরে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। এখন শুধু অপেক্ষা সবার আসার। বেশ কিছুক্ষণ পর থেকে থেকে সবাই আসা শুরু করেছে। তার কিছু বন্ধুরা এসেছে, অফিস থেকেও কিছু মানুষ এসেছে। সবার সাথে একটু আলাপ করে আমি এদিকে চলে এলাম। হাসপাতাল থেকে কিছু মানুষ এসেছে, বলতে গেলে বাড়িটা মানুষে ভরপুর হয়ে গেছে। এবারের মতো আর কোনোবার ওদের জন্মদিন এত বড় করে করা হয়নি, সবসময় ঘরোয়াভাবেই করেছি। এবার বড় করার কারণ হচ্ছে আহি এবং আপু এরা চাচ্ছিল যাতে এবারের জন্মদিনটা একটু জমজমাটভাবে হয়, তাই এই আয়োজন। পেছন থেকে কেউ সে খপ করে আমায় ধরলো। পেছন ফিরে দেখার আগে বলে উঠল, মিকু শোনা, আজ যে প্রায় 2-3 বছর পর মিমের সাথে দেখা। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা, এখনও কি আর আগের বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার সময় আছে? এই যে আমি সারাদিন হাসপাতালে থাকি, রাত হলে বাড়িতে আসি, কখনো কখনো রাতেও হাসপাতালে থাকতে হয়। সারাদিন শেষে বাড়িতে এসে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাই। বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর সময় কোথায়? তবে যে দিনগুলো চলে গেছে সেগুলো খুব ভালো ছিল। ভালো দিনগুলো স্মৃতি হয়ে থাকে। একসময় কত মানুষের সাথে পরিচয় ছিল, কত মানুষকে আপন ভাবতাম, কত মানুষ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ হাতে গোনা কয়েকজনের সাথে যোগাযোগ আছে। এছাড়া সবাই সময়ের স্রোতে হারিয়ে গেছে। এটাই জীবন। এই জীবনে সবাই চিরদিন পাশে থাকে না। আমি ভাবনার সাগরে তলিয়ে আছি। আমাকে হালকা ঝাঁকি দিয়ে মিম বলল, কিরে দোস্ত, তুই তো মহিলা হয়ে গেছিস। আমি পুরুষ ছিলাম কবে সেটা বল। আরে বোন, তোর বুড়ি বুড়ি লাগছে। আসলে তোর চোখের বয়স হয়েছে তাই এমন লাগছে। তুই ভালো হলি না রে। যখন খারাপই ছিলাম না তখন ভালো হওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? তোর সাথে কথা বলে পারবো না জানি। এখন বল, মারিয়া কোথায়? ওই দিকে আছে যা। মিম চলে গেল বাচ্চাদের কাছে। এদিকে দুলাভাই মাহিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ধীর পায়ে দুলাভাইয়ের দিকে গেলাম। গিয়ে মাহিকে আমি কোলে নিয়ে দুলাভাইকে বললাম, আরে দুলাভাই, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আরে শালিকা, তোমার বান্ধবীর মতো একটা বউ পেয়েছি, চুপ না থাকলে তো আমার অবস্থা কাহিল। দেখো না, বাবুকে আমার কোলে ধরিয়ে দিয়ে সে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। ফিক করে হেসে দিলাম। দুলাভাই এমনভাবে কথাগুলো বলছিল, না হেসে থাকা গেল না।
তবে সে কিন্তু সত্যি কথাই বলেছে। মিমি একটু অলস টাইপের, নিজের কাজ কিভাবে অন্য কাউকে দিয়ে করাবে শুধু সেই চিন্তা করে। ওদের মেয়েটা ভারী সুন্দর দেখতে, যাকে বলে গুলুমুলু পাখি। এবার আগমন ঘটল সেই মানুষদের যাদের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। আহি দৌড়ে এসে আমাকে জাপটে ধরল। এত বছর পরেও আহির আগের অভ্যাসটা যায়নি। সময়ের সাথে সাথে চেহারা অনেক পরিবর্তন এসেছে। একে একে সবার দিকে চোখ বোলালাম। সবার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আহিয়ান অনেক বড় হয়ে গেছে। কিছুদিন আগে ছোট্ট আহিয়ানকে কোলে নিয়ে খাবার খাইয়ে দিলাম, কিন্তু আজ তাকে কোলে নাও তো দূরে থাক, তাকে উঁচু করে অসম্ভব। আর আরোহী তাকে দেখে তো চেনেই যাচ্ছে না যে এটা আমাদের ছোট্ট আরোহী। কত বড় হয়েছে, মায়াবী চেহারা। এবার আহি বলে উঠল, ও ভাবিজান, কেমন আছো তুমি? এই তো ভালো। শোনা, তুমি কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমার কলিজারা কোথায়? ওখানে আছে, যাও। আহি চলে গেল। আমি আপুর কাছে গেলাম। আপুর শরীরটা কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শরীরের যত্ন নেয় না। আপুর চোখে টলমল করছে পানি। আপু আমার দুগালে হাত দিয়ে বলল, কিরে, তোর এমন অবস্থা কেন? কোথায়? আমি তো ঠিকই আছি। তুমি তো ঠিক নেই, শরীর এমন কেন বলো তো? ও কিছু না, বয়স হয়েছে, সংসারের চিন্তা। তবু নিজের খেয়াল রাখা উচিত আপু। ঠিক আছে, এবার থেকে রাখবো। আরিয়ান কোথায়? ওখানে আছে, যাও, আমি আসছি। আপু যাওয়ার পর আমি দুলাভাই আর আদিবের সাথে কথা শেষ করে আরোহী আর আহিয়ানকে আদর করলাম। সবাই একসাথে জড়ো হয়েছে, কেক কাটা শেষ করলো। প্রথমবার ওরা সবাই আরিয়াম আর আরিয়াকে দেখেছে, তাই সবাই খুব আদর দিচ্ছে। আরোহী, আহিয়ান ওরাও খুব আদর করছে, ছোট ভাই বোন বলে কথা। সবাই রাতের খাবার শেষে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে যে যার রুমে চলে গেছে। আমি আর মিস্টার দানব পাশাপাশি বসে আছি ব্যালকনিতে। আমি তার কাঁধে মাথা রেখেছি, সে আমার একটা হাত ধরে আছে। দুজনে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ পুরো আকাশ জুড়ে তারার মেলা বসেছে। চারিদিকে কোনো মানুষ নেই, নেই কোনো সারা শব্দ। সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। তবে রাস্তার কুকুরগুলো এখনো জেগে আছে। হয়তো তারা আজ পেট ভরে খেতে পায়নি, তাই তাদের ঘুম আসছে না। খানিকক্ষণ বাদে বাদে হালকা শীতল হাওয়া এসে শরীরটা শীতল করে দিয়ে যাচ্ছে। কত রাত হয়েছে তার খেয়াল নেই, চোখে ঘুম নেই, রুমে যাওয়ার ইচ্ছে নেই। মন চায় এখানে এভাবে তার পাশে বসে তার কাঁধে মাথা রেখে তার হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দেই। আজ বড্ড মনে পড়ছে হারিয়ে যাওয়া অতীতের কথা। সেই ছোট্ট মেয়েটাকে জোর করে বিয়ে দেয়া, জোর করে শ্বশুরবাড়ি পাঠানো, জোর করে সংসার করানো। সেদিন মিস্টার দানব আমাকে একটা চড় মেরেছিল গালে, 5 আঙ্গুলের ছাপ বসে গেছিল। সেদিন প্রথম দেখেছিলাম তাকে কাঁদতে, তাকে কষ্ট পেতে, আমার আবদার রাখতে। সে বৃষ্টিতে ভিজেছিল, তারপর প্রচুর জ্বর এসেছিল। তার জন্য মা আমাকে বকেছিল। আমি যখন আমার বাড়ি ছেড়ে আসতে চাচ্ছিলাম না, তখন সে কানে ধরেছিল। প্রতি রাতে বাড়ির বাইরে থাকা, আবার হঠাৎ একদিন আমার সাথে থাকার আবদার করা, আমাকে ছেড়ে যাওয়া, তার লিখে যাওয়া চিঠি, প্রতিদিন সকালে একটা করে SMS, দূরে থেকেও আমার খেয়াল রাখা, ছোটোখাটো প্রতিদিন একটা করে সারপ্রাইজ দেয়া। সেই শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু মনে গেঁথে রেখেছি আর সারা জীবন রাখবো। এখন নির্দ্বিধায় মানুষটার সাথে মন খুলে কথা বলতে পারি, খুব কষ্ট পেলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারি, দিন শেষে মানুষটার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারি। পরিশেষে মানুষটা আমার, একান্তই আমার। ভালো আছি তাকে পেয়ে, তার মতো জীবনসঙ্গী পেয়ে, তার ভরসার হাত দুটো পেয়ে, তার নিরাপদ বুকটা পেয়ে। সত্যি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।